নেতৃত্বাধীন সরকারের 4 মাসে নেওয়া কার্যক্রম অনেক ক্ষেত্রে ইতিবাচক হলেও জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক ও দার্শনিক সারমর্ম অনুধাবনে সরকারের কার্পণ্য অথবা অবজ্ঞা দেখছে সুশাসনের জন্য নাগরিক সুজন। এই নাগরিক সংগঠনের মতে বর্তমান প্রেক্ষাপটে সরকার পরিবর্তন যথেষ্ট নয়, বরং শাসন ব্যবস্থার চরিত্র পরিবর্তন প্রয়োজন। প্রায় একই রকম অভিযোগ তুলে গতকাল শনিবার বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ফয়সালা সংসদে না হয় তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হয় না, সেই সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি করে সমস্ত আবর্জনা পুড়ে ছারখার করা হবে। বিরোধীরা বলছে, এই লড়াইয়ে যদি বিএনপির পতন হয় তবে তাদের কিছু করার থাকবে না। আর এতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে? যদিও দলটি তা অস্বীকার করছে, তবে আশার কথা হলো বিরোধীদের এমন হুমকির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে প্রতিশোধ পরায়ণতা থেকে বেরিয়ে এসে সৌহার্দ্যের বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সম্প্রীতির বার্তা প্রাথমিকভাবে প্রশংসা কুড়ালেও বিরোধী রাজনীতিকরা কেউ কেউ মনে করছেন সরকার প্রধানের এই বক্তব্য এক ধরনের আইওয়াশ। কেন প্রধানমন্ত্রী সৌহার্দ্যের বার্তায় অনাস্থা তাদের? রাজনীতিতে কার কোথায় ভয়? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এবং আছেন গণফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, বিরোধী রাজনৈতিক দলগুলো থেকে এই গত 2-3 দিন ধরে বারবার আসলে যে ধরনের হুমকি আমরা পাচ্ছি, বিশেষ করে নতুন করে আবার আরেকটি বিপ্লবের যে হুমকি আমরা পেয়েছি, সেই হুমকিটি জায়গাটি থেকে একটু বলতে চাই। সেখানে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার বিপ্লবের হুমকি দিচ্ছে, একই সময় আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি রাজনৈতিকভাবে সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন এবং কোনোভাবে তিনি প্রতিশোধ পরায়ণতার যেই রাজনীতি সেখানে ফিরতে চান না। কোনটি আসলে এগিয়ে থাকছে এখানে? ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আমাদের সম্মানিত দুজন সহ আলোচক এবং ডিবিসি নিউজের দর্শক শ্রোতাকে। দেখেন, আমরা তো দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, এই দলগুলো একসঙ্গেই করেছিলাম রাজপথে যুগপথভাবে বিভিন্নভাবে। তো এই রাজনৈতিক দলগুলো যে আন্দোলনের পরে জুলাই যে অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানের পরে আমরা দেখলাম যতই নির্বাচন ঘনিয়ে আসলো আমাদের মধ্যে একটা অনৈক্য তৈরি হলো। এটা হতেই পারে, নির্বাচনমুখী রাজনৈতিক দল আমরা, কিন্তু আপনি যদি খেয়াল করেন যে নির্বাচনের আগে যে উত্তাপ ছিল, নির্বাচনের পরে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পায় এবং তারপরে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো, যেটা বাংলাদেশে 50 বছরের রাজনৈতিক ইতিহাসে এটা ছিল না। সেটা হচ্ছে যে তিনি শুধু একটি দলের না, যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং আসন পেয়েছে, কয়েকটি প্রধান রাজনৈতিক দল হিসেবে যারা বিবেচিত হলো, তাদের বাড়িতে গেলেন এবং তাদের সাথে একটি সহনশীল এবং সম্প্রীতির বাংলাদেশ গড়ার একটি আভাস এবং বার্তা তিনি দিলেন। কিন্তু আমরা দেখলাম যে এই যে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে প্রধানমন্ত্রী, তারপরে তিনি শপথ নিলেন এবং সেই জায়গায় হঠাৎ করে আমরা দেখলাম সংসদে সেটা অনুপস্থিত। আমরা দেখলাম সেখানে সরকার। যদি আমি যুক্ত করি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, শুধু সংসদের যে প্রসঙ্গ আপনি তুলেছেন, সংসদের প্রসঙ্গটি নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা আজকে নিশ্চয়ই করব। সংসদের আলোচনাটা তো আসলে যারা নীতি নির্ধারণী তাদের পর্যায়ে, কিন্তু আসলে যে আহ্বান প্রধানমন্ত্রী করেছেন সেটি আদৌ তৃণমূল পর্যায়ে সেটি প্রভাব পড়ছে বলে কি মনে করেন কিনা নেতাকর্মীদের মধ্যে? আমি এটাই বলছিলাম যে সংসদে যেমন এই ধরনের আর ক্ষমতায় থাকা যাবে না, কিংবা বাইরে যে এর আগেও এরকম এই যে 11 দলীয় জোট থেকে বলা হয়েছে, কিংবা আপনি যেটা বললেন বিপ্লব, আরেকটি বিপ্লব হবে। তো জামাত ইসলাম তো তারা একটা বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন করে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু তাদের এই সুদীর্ঘ জীবনে তো কোনো বিপ্লব হয়নি। আপনি যদি 15 বছরে দেখেন, তারা একটি সুসংগঠিত রাজনৈতিক দল, কিন্তু শেখ হাসিনার সময়ে তাদের বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা নিয়েছে তার কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারে নাই। এমনকি আপনি যদি খেয়াল করে দেখেন যে তাদের যে রাজনৈতিক অফিসটাও কিন্তু তারা সচল রাখতে পারে নাই। এখন এই যে অভ্যুত্থানের পরে একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সহনশীল, একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ার যে সুযোগ আসলো এবং 4 মাস গেল না এবং তারাও একটা বড় বিরোধী দল হিসাবে সংসদে আসলেন, এই সময়ে এই ধরনের হুমকি এবং এই ধরনের আরেকটা বিপ্লবের যে
মানে অতিকথন আমরা যদি মনে করি, তাহলে এটা আমরা মনে করছি যে এটা আমাদের রাজনীতির জন্য একটি অশনি সংকেত। আমরা বিরোধী দলের কাছ থেকে যে জিনিসটা প্রত্যাশা করি যে তারা সংসদে এবং বাইরেও একটা দায়িত্বশীল আচরণ করবে। সেটা কি, যদি সরকারের বিপরীতে যদি বিরোধী দল শক্তিশালী না হয়, গণতন্ত্রকে মজবুত করার জন্য তারা যদি দায়িত্বশীল জায়গায় যদি না থাকে, যেমন ধরেন একটা বাজেট চলছে, সেই বাজেটে আমরা চেয়েছিলাম যে এই বাজেটে জনগণের বিপরীতে কি কি আছে সেগুলো তারা নিয়ে আলোচনা করবে। এবং সেখানে যদি আপনি খেয়াল করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতিগুলো হয়েছে, আমাদের ঋণ খেলাপির কি অবস্থাটা হয়েছে, অর্থ পাচার হয়েছে, তারপরে আপনার শিরোনামে আমরা দেখলাম যে আমাদের দেশে গত 5 বছর, গত 1.5 বছরে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা মনে করি যে বিরোধী দল দায়িত্বশীল জায়গায় থাকবে। কিন্তু তারা যদি এখনই সরকার উৎখাতের আন্দোলনে চলে যায়, তাহলে তো আমি মনে করছি যে এই যে 15 বছর যে অবস্থাটা ছিল, এখন তো সেই অবস্থাই হচ্ছে। মানে 4 মাস সময়টা কি আসলে আরেকটি বিপ্লবকে অনিবার্য বলার জন্য যথেষ্ট সময়? না, তা আমি কোনো ক্রমেই মনে করি না। আমার মূল বিষয়টাই হচ্ছে এই যে আমরা অনেকটা সময়, কঠিন সময় পার করেছি, তারপরে একটা অন্তর্বর্তীকালীন সরকারও দেখলাম। একটা রাষ্ট্রে কতবার আপনি বিপ্লব করবেন? 71-এ আমরা একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্র নির্মাণ করলাম, 90-এ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটি অভ্যুত্থান করলাম, তারপরে আমরা কিন্তু গণতন্ত্রকে সেইভাবে প্রাতিষ্ঠানিক রূপদান দিতে পারি নাই। এর কারণেই কিন্তু 24-এ আরেকটা অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র একটি নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করলো। ঠিক 4 মাসের মাথায় আপনি যদি বিপ্লব করে কিংবা সরকারকে টেনে হিসেবে নামানোর যদি একটি কথা বলেন, যেমন আমি তো বিএনপি করি না, আমি একটি আলাদা রাজনৈতিক দল করি, কিন্তু জনগণের কাছে এই মেসেজটা ভালোভাবে যায় না। যে এই জায়গাটিতে আমি আসবো আপনার কাছে, আমি মোহাম্মদ সালিমউদ্দিন আপনার কাছে আসি। মানে একটা রাষ্ট্রে আপনারা ঠিক কতবার বিপ্লব করবেন, এই কথা, যে প্রশ্নটি আসলে ডাক্তার মিজানুর রহমান তুলেছেন, এবং জামায়াতের পক্ষে আসলে সুসংগঠিত বিপ্লব করা এই মুহূর্তে বা এই সরকার গঠন হওয়ার মাত্র 4 মাস পরে কতখানি সম্ভব? জি, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং সম্মানিত শ্রোতা মণ্ডলীকে। আসলে জামায়াতের পক্ষে বিপ্লব কতবার করা সম্ভব বা কতবার করা দরকার, এটা সাবজেক্ট না। সাবজেক্ট হলো বিপ্লব যদি দরকার হয় ডেইলি একবার করতে হবে। মানুষের মুক্তির জন্য যা করা লাগে সেটা, এবং সেটা করার ক্ষমতা আছে কি নাই সেটা কোনো সাবজেক্ট না। সাবজেক্ট হলো দরকার আছে কিনা। দরকার হইলে বিপ্লব করা লাগবে, আর দরকার না হইলে বিপ্লব হবে না। বিপ্লব মানে আমূল পরিবর্তন, বিপ্লব মানে চেঞ্জ, বিপ্লব মানে নতুনত্ব, বিপ্লব মানে মানুষের জীবনের অধিকার প্রতিষ্ঠা করা, বিপ্লব মানে অন্যায়, জুলুম, সব ধরনের মানবতা বিরোধী কার্যক্রমকে রুখে দেওয়া, এটার নাম হচ্ছে বিপ্লব। তো সেই বিপ্লব যদি প্রতিদিন হয় আমরা তো খুশি। প্রতিদিন বিপ্লব হোক, প্রতিদিন মানুষ চেঞ্জ হয়ে যাক, প্রতিদিন মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসুক, এটা তো আমরা চাইবই। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নাই। কথা যেটা হচ্ছে যে সমস্যাটা তৈরি করেছে বিএনপি। আসল গোড়ায় গলত থাকলে, বিসমিল্লায় গলত থাকলে আপনি কোনো কিছু ঠিকঠাক করতে পারবেন না। কী গলতটা করেছে? এইবার নির্বাচনের আগে এবং নির্বাচনের সময়ে যে ঐক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং জনগণের মধ্যে তৈরি হয়েছিল, বাংলাদেশের ইতিহাসে এত বড় ঐক্য আর কখনো হয়নি। কী ছিল? আমরা সংস্কার চাই, আমরা পরিবর্তন চাই, আমরা নতুন একটা বাংলাদেশ চাই। যে গণ আকাঙ্ক্ষার ভিত্তিতে নির্বাচনটা হলো। কথা ছিল নির্বাচিত সংসদ সদস্যরা তারা যেমন সংসদ সদস্যের শপথ নেবেন, একইভাবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। কিন্তু বিএনপি বিসমিল্লায় গলত করে 5 কোটি মানুষের ম্যান্ডেটকে নোট অফ ডিসেন্ট দেয়া ছিল। এটা আপনার কথা, নোট অফ ডিসেন্ট ভোটের মাধ্যমে, বিএনপিরও কথা নাই, ভোটের মাধ্যমে নোট অফ ডিসেন্ট এটা শেষ হয়ে গেছে। কোনো নোট অফ ডিসেন্ট নাই। জনগণ রায় দিয়েছে হা ভোটের পক্ষে। হা ভোট মানে সংবিধান সংস্কার। এইটা না করে বিএনপি জুলাই ঐক্যের মধ্যে যে বিভাজন তৈরি করেছে, যে ফাটল তৈরি করেছে, যে ছিঁড় দড়িয়েছে, এটা জোড়া লাগানোর কাজ একমাত্র তাদেরকেই কর্তব্য করবে। বিএনপি যদি তাদের ভুল স্বীকার করে পার্লামেন্টে যদি এই সংস্কার পরিষদের শপথটা নিয়ে ফেলে,
আবার মানে দেখবেন এটা এমন কি আসলে একটা মজবুত নির্বাচিত ঐক্য সরকারের হবে, পক্ষে এই মুহূর্তে সম্ভব বলে আসলে এমন জামায়াত মনে করে? কি? মানে বিএনপি এখন ভুল স্বীকার করে পার্লামেন্টে আবার নতুন করে শপথ নিবে, সেটি কি আসলে সম্ভব আপনি মনে সম্ভব, করছেন বা জামায়াত কোয়াইট ইসলামী মনে পসিবল। করে? অসম্ভব কি জিনিস? আইনই তো নাই। আইন কি? আইন তো হলো জনগণের অভিব্যক্তি আইন। মানে আপনারাই সর্বোচ্চ যখন আইন বলছেন হলো যে বিএনপি নিজেদের মতন করে আইন জনগণ ব্যবহার যেটা করে, আবার চায়, কি একই পথে তাদেরকে জনগণ হাঁটতে যেটা বলছেন প্রয়োজন কেন? আবার ভোট দিক বিএনপি, যে জনগণ সংস্কার পরিষদ চায় কিনা, শপথ চায় কিনা, তা আবার ভোট দিক তারা। এবং যে কোনো মূল্যে জনগণের যে রায়, জনগণের যে ম্যান্ডেট, এটাকে সম্মান দেখাতে হবে। এটা না দেখাইয়া আমরা ডাইনে বামে লোকদেরকে সরাই নেওয়ার, দৃষ্টি সরাই নেওয়ার কোনো কথা বললে তো লাভ হবে না। আর যেটা বললেন মাননীয় প্রধানমন্ত্রী, যে সৌহার্দ্যের বার্তা দিচ্ছেন। সৌহার্দ্যের বার্তা, এই জন্য তাকে অত্যন্ত বড় মাপের ধন্যবাদ দেওয়া যায়। তিনি তার মতো জায়গা থেকে এরকম করেছেন, কিন্তু তার আমল তো কর্মীরা করতেছে না। আজই তো গাইবান্ধায় শিবিরের ইউনিয়ন সভাপতিকে মেরে ফেললো। যখন প্রধানমন্ত্রী বললেন, কিছুটা ধৈর্য দেখিয়ে তারা প্রধানমন্ত্রীর বাণীটাকে, কথাটাকে জনগণের কানে পৌঁছানোর সুযোগটা দেওয়া দরকার ছিল। সেই সুযোগটা তার কর্মীরা রক্ষা করলো না। সুতরাং বললে হবে না, কার্যে পরিণত করার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীকে নিতে হবে। প্রধানমন্ত্রী হয়তো আন্তরিক, প্রধানমন্ত্রী হয়তো চাচ্ছেন, আমরা বিশ্বাস করি, কিন্তু তিনি, তার কর্মী বাহিনী তো তাকে সেভাবে সহযোগিতা করছে না। জামায়াতের আমির তিনি আসলে যে অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেবার কথা বলেছেন, সেটি কি আসলে শুধু এই সংবিধান সংস্কারকে ঘিরে? সংবিধান সংস্কার এবং বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন, মানুষের যে সমস্যাগুলো আছে এখানে, এই সমস্যাগুলো দূর করে এখানে যাতে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি বন্ধ হয়, অন্যায় বন্ধ হয়, সমস্ত অন্যায় অবিচার এগুলো বন্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আমাদের আমির, তিনি মানুষের প্রতি জামায়াতের আহ্বান আমির এটিও জানিয়েছেন। বলেছেন, মানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ফয়সালাটা সংসদে না হয় তাহলে যেখানে কথা বলতে মাননীয় স্পিকার বলতে হবে না, সেই সব জায়গা থেকে আগ্নেয়গিরি তৈরি করা হবে এবং সমস্ত আবর্জনা পুড়ে ছাই হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। তো আপনি যেটা বলছেন এটা আমি অনলাইন পত্রিকায় দেখেছি। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের বাংলাদেশের রাজনীতি তো এখনও আসলে প্রাতিষ্ঠানিকতা রূপ লাভ করেনি। তো ফলে আমরা একটা অভ্যুত্থান সংগঠিত করেছি। অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা মাফিয়া রেজিমকে আমরা বিতাড়িত করেছি, এটা সত্য। কিন্তু গত 15.5 বছরের একটা মাফিয়া শাসনের মধ্যে থাকার মধ্য দিয়ে আমাদের মননে, মগজে, ভাবনায় ঠিক ওই যেটাকে বলে পলিটিক্যালি বিহেভ করা, ইনস্টিটিউশনাল বিহেভ করা বা ইনস্টিটিউশনালি অ্যাক্ট করা, এটা এখন পর্যন্ত আমাদের ধাতস্থ হয়নি। তো ফলে আপনার যেমন আপনার 80s দশকে যখন আমরা ছাত্র রাজনীতি করতাম, আমার খেয়াল আছে, আমি তো ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম এরশাদের আমলে। তো হোসেন মোহাম্মদ এরশাদ তখন সামরিক জান্তা প্রেসিডেন্ট। তো তখন আমি একটা বক্তৃতার, এটার জন্য আমার অনেক দিন খুব ঝামেলা হয়েছে। আমি বলছিলাম এরশাদের, বলেছিলাম যে এরশাদকে উল্লেখ করে বলেছিলাম যে ইউ আর দ্য কিলার, তুমি জিয়াউর রহমানকে হত্যা করেছো। প্রথম আমি কথাটা উচ্চারণ করি 83 সালের জানুয়ারির 1 তারিখ আমাদের ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী। তুমি আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছো, তোমার তক্তে তাউস, তোমার বঙ্গভবনে থাকা তোমার তক্তে তাউস বুড়িগঙ্গা নদীতে ছুড়ে দেব। তো দ্যাট ওয়াজ এ ল্যাঙ্গুয়েজ। এরকম ভাষাগুলো তো আমরা একটা মিলিটারি রেজিমে, একটা আনডেমোক্রেটিক গভর্নমেন্টের সময় আমরা এই জাতীয় কথাবার্তাগুলো বলেছি। আমি নিজে তো স্বীকার করলাম, একটা উদাহরণও টানলাম। বাট ক্যান আই টক লাইক দিস? ধরেন গণতন্ত্রে তো আজকে আমার দলকে জনগণ ভোট দিয়েছে, গণতন্ত্রে ওনাদের দলকে জনগণ কখনো ভোট দিয়ে নির্বাচিত করতেই পারে। কিন্তু অ্যাট দ্যাট টাইম আমি কি এটা বলতে পারি যে তোমাদের তক্তে তাস, ওই 80 দশকে যে ভাষায় কথা বলেছি আমি, যে তোমার তক্তে তাস আমি বুড়িগঙ্গার ভাষায় দেবো, এটা বলতে পারি না। ডেমোক্রেটিক পলিটিক্সে কতগুলো নর্মস আছে, সেই নর্মসগুলোকে আমাদের মানতে হয়। এবং এটা যদি আমরা সেই নর্মসগুলোকে জামায়াত ইসলামী এখন মানছে না, অভ্যস্ত না। ওটা হচ্ছে যে এটা 15 বছরের একটা রোগ আছে। মোহাম্মদ সালামউদ্দিন তো বলেন যে আপনাদের আসলে জাতির কাছে মাফ চাওয়া প্রয়োজন, মাফ চেয়ে আবার নতুন করে শপথ নেওয়া প্রয়োজন আছে। ইট ইজ হিজ রাইট টু ক্লেম ইট। উনি এটা দাবি করতেই পারেন। আমি ওনার দাবিতে আমি ওনার সাথে ভিন্ন মত পোষণ করেই করতে পারি, কিন্তু আমি ওনার মতকে তো সাপ্রেস করব না।
আমি মনে করি ওনার এই কথা বলার অধিকার আছে, কিন্তু ওনার এই অধিকারটা প্রয়োগ করার ক্ষেত্রে একবার ভাবতে হবে, ওই যে তুমি একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, মানে বিএনপি সরকারকে যদি এর মধ্যে কি চলে যেতে হয় নাকি একটা বলছে না, তাহলেও মানে বিরোধী দল দায়ী নয়। মনে রাখতে হবে যে বিএনপি একটা ইলেক্টেড গভর্নমেন্ট। এই দেশের জনগণ বিএনপির যে প্রাপ্ত ভোটের সংখ্যা সেটাও প্রায় 50%। এটা একটু মাথায় রাখতে হবে। 50%, এটা তো রাতের ভোটের গভর্নমেন্ট না, এটা দিনের ভোটের গভর্নমেন্ট। তো দিনের ভোটের গভর্নমেন্টের পক্ষে 50% মানুষ ভোট দিয়েছে, ঠিক আছে। কিন্তু আবার একটু যুক্ত করে জামায়াতের আমির আপনার এই 50% ভোটকে উদ্দেশ্য করে একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে শত যন্ত্রণা বুকে নিয়ে তারা নির্বাচনের এই ফলাফল কি মেনে নিয়েছে। তারা যন্ত্রণা নিয়ে তো মানে থাকতেই পারে। যেমন মনে করেন কি বলবো, এখন আমি দেশের প্রেসিডেন্ট হতে চাই, কথার কথা। কেন মিস্টার চুপ্পু এখন প্রেসিডেন্ট পদে আছেন, এটা তো আমার কাছে, আমি তো শত যন্ত্রণা বুকে নিয়ে মিস্টার চুপ্পুকে প্রেসিডেন্ট পদে দেখছি, এটা আই এম ফিলিং পেইন, বাট রিয়েলিটি ইজ দ্যাট আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, বিকজ আপনি আইনি ব্যাখ্যা, নানান ব্যাখ্যা, আমার ব্যাখ্যা তো সরকারের তরফে বা আছে তো। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে ওনারা তো ধরে নিয়েছিলেন মানে এটা বলি, যখন আমরা জনসভা করি না, তো আজকালকার জনসভাগুলোতে দেখবেন নিজের দলের লোকরে জনসভা যায়, বাইরের লোক খুব কম। তো যখন হাত তুলতে বলি, কারা হাত তোলে? আমার দেশের নিজের দলের লোকজনই কিন্তু হাত তোলে, বেশিরভাগ লোকজন, নাকি? আমি তাদের নেতা, আমি যদি আপনারা কি এটা মানেন, তো তারা কিন্তু বলবে যে আমি এটা মানি না, বলবে না। এখন ওরা ধরেই নিছেন ওনাদের ক্যাডার কর্মীদেরকে নিয়ে ওনারা যখন সমাবেশ করতেন, তো তখন ওরা ধরেই নিছেন যে এগুলি হচ্ছে বাংলাদেশ, এগুলি হচ্ছে জনগণ, এগুলো তো আসলে জামাত, এটা তো জামাত। তো ফলে তাদের মধ্যে একটা ভ্রান্ত বিলাস বলে একটা কথা আছে না, একটা ভ্রান্ত বিলাসের মধ্যে ছিলেন। তারা ধরে নিয়েছিলেন যে তারা ক্ষমতায় চলে যাচ্ছেন, ক্ষমতায় যাবেন। হয়তো আমার সেলিমউদ্দিন ভাই ক্ষমতায় গেলে প্রেসিডেন্ট হইতে পারতেন, যেমন আমি একটা স্বপ্ন দেখার কথা বললাম, উনি এরকম দেখতেই পারতেন। এখন সেটা তো হয় না, তো বহু যন্ত্রণা নিয়ে অপোজিশন বেঞ্চে বসে না। কিন্তু তারা তো বারবার অভিযোগ করছেন যে আপনারা আসলে জনগণের সাথে বেইনসাফি করেছেন। আপনারা আমি বলছি আমি যদি বলি এইভাবে, আমি আপনাকে অনেস্টলি বলি, সেটা হচ্ছে যে জনগণের কাছে আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমি কি নির্বাচিত হলে কী করব, সেগুলো পুরোটাই তুলে ধরেছি ক্যাটেগরিক্যালি, এটা কোনো গোপন কিছু নয়। এখন আপনি যেটা বললেন যে ওই নোট অফ ডিসেন্টের কথা যেটা বললেন, সেলিমউদ্দিন ভাই, আমি বিরতির পর ওটা বের করে আমি ওনাকে আবার একটু, যদি আমাকে সময় দেন, আমি একটু 1 মিনিট দেখাবো, 1 মিনিটও লাগবে না দেখাতে। সেটা হচ্ছে যে এই যে সংবিধান সংস্কার সংক্রান্ত যে প্রস্তাবনাগুলো এসেছিল, সে প্রস্তাবনার মধ্যে ওনাদেরও যেমন নোট অফ ডিসেন্ট আছে, আমাদেরও নোট অফ ডিসেন্ট, অন্যদেরও নোট অফ ডিসেন্ট আছে। কেউ দু একটা দল স্বাক্ষর করেও নি। এনসিপি পরবর্তীতে লগ্ন বয়ে যাওয়ার পরে ওই ছেলেরা মানে সই করেছে, হোয়াট এভার, তারপরও করেছে। আমি যে কথাটি বলতে চাই, নোট অফ ডিসেন্ট মানে কি? গণভোটের ওইখানে ক্যাটেগরিক্যাল, এই যে সংস্কার পরিষদের মিজান ভাই তো ছিলেন, আপনি তো মিটিংয়ে যেতেন, আমার সৌভাগ্য হয়নি শেষ দিন পর্যন্ত। হ্যাঁ, রাইট। আমার তো সৌভাগ্য ছিল না, আমি মানে দলকে রিপ্রেজেন্ট করে ওখানে যাওয়ার, আমাদের দলকে অন্যরা প্রতিনিধিত্ব করেছেন। তো আমি যেটা জানলাম, যিনি সংস্কার পরিষদের এই কমিশনের, মানে সংস্কার কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, মানে ভার্চুয়ালি উনি লিড করতেন, তাই না, প্রফেসর আলী রিয়াজ। তো উনি একটা সাক্ষাৎ অতি সম্প্রতি, সপ্তাহ 3 হয়নি বোধহয়, বা সর্বোচ্চ 1 মাস, তিনি একটি সাক্ষাৎকারে, দেশে একটা প্রধান জাতীয় দৈনিকের সাথে তিনি সাক্ষাৎ গেছেন, কয়েকটা ধারাবাহিক পর্বে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সেখানে ক্যাটেগরিক্যালি উনি বলেছেন, সরকারের তরফ থেকে তারা যেটা যুক্ত রেখেছিলেন সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নির্বাচিত হওয়ার পরে তার নির্বাচনী ইস্তেহার অনুযায়ী তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবেন, ঠিক আছে। তো বিএনপি কি তার ইস্তেহারের বাইরে যাচ্ছে কিনা? আমি বরং সেলিমউদ্দিন ভাইকে যদি এভাবে অনুযায়ী প্রশ্নটা করতেন, ওয়েল, ইউর পার্টি হ্যাভ সেইড দ্যাট আপনার গভর্নমেন্ট ইলেক্টেড হলে একটা উচ্চ কক্ষ তৈরি হবে,
আপনার গভর্নমেন্ট সেই উচ্চকক্ষ কেন এখনো করছেন না, এটা যদি প্রশ্ন করেন, ইয়েস, আমি সেটা উত্তর দেবো। উনি যদি প্রশ্ন করেন যে আপনারা একটু কয়েক সেকেন্ড, উনি যদি প্রশ্ন করতেন যে আপনাদের নির্বাচনে একটা প্রতিশ্রুতি ছিল যে আপনারা রাষ্ট্রের জন্য একজন উপরাষ্ট্রপতি পদ ক্রিয়েট করবেন, কি মিজান ভাই, বিএনপির একটা প্রমিস আছে, আপনারা এখন সেটা করছেন না। যেগুলো আসলে আপনারা সত্যিকার একটা কথা দিয়েছিলেন সেই কথাগুলো নিয়ে প্রশ্ন করছেন না কেন? সংবিধান সংস্কারের জন্য একটা কমিশন গঠন করবেন, এখন সেই সংশোধন কমিশনে বলছেন আবার আপনাদেরকে আলোচনা করে ডাকলে আপনারা নাকচ করছেন। আসবো এই জায়গায় এই জায়গায় ব্রিটিশ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান, যেই বার্তা মানে যেই সৌহার্দ্যের বার্তা কিংবা রাজনীতিতে আসলে যেই আরো বেশি উদার হওয়ার কিংবা সহনশীল হওয়ার যে বার্তা বারবার প্রধানমন্ত্রী দিচ্ছেন, সেটি কি আবার অনেকেই বলছেন সেটি আসলে সরকার প্রধান এই ধরনের বক্তব্যগুলো সবই আইওয়াস, কেন আসলে এই বার্তায় অনাস্থা? আমি তো প্রথমে সেটা বলেছি যে কারণ আমাদের এখানে একটি সহনশীল রাজনীতির পরিবেশ তৈরি হয়েছে জুলাই অভ্যুত্থানের পর থেকে, এবং সেটা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের রাজনীতিতে একটি অশনি সংকেত এবং গণতন্ত্রের জন্য বটে। আপনি দেখেন যে আমরা এই যে রাজনৈতিক দলগুলো এখন সরকারে আছে কিংবা আমরা যারা মানে সংসদে যেতে পারি নাই, সবাই মিলে আমরা দীর্ঘ সময় ধরে এই আন্দোলন সংগ্রাম করেছি। সবচেয়ে বড় যে কথাটা হচ্ছে যে নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার আসছে, প্রধানমন্ত্রী একটি আহ্বান জানিয়েছেন, বিরোধী দল তারা সরকারের নানা ধরনের অনিয়ম কিংবা দুর্নীতি কিংবা অর্থ পাচার বলেন বা রাষ্ট্র পরিচালনায় তাদের ব্যর্থতা যদি থেকে থাকে, সেই জায়গাগুলোতে তারা গঠনমূলক আলোচনা এবং সমালোচনা করবে। আপনি দেখেন যে কিছুদিন আগে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছে যে আপনারা যদি আমাদেরকে গঠনমূলক মানে পরামর্শ দেন কিংবা সমালোচনা করেন, যৌক্তিকভাবে আমরা মেনে নেব। আমরা সেই জায়গায় মনে করি যে আমাদের যে বিরোধী দল আছে তারা এই যে বাজেট হচ্ছে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখুক। আসলে সংসদে তো তারা আছে, কারণ আপনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান করতে হলে সংসদীয় গণতন্ত্রের সংসদই হচ্ছে সার্বভৌম, সেই জায়গাটাই আপনি করেন। 4 মাসের মধ্যে আপনি আন্দোলন করে একটা সরকারকে উৎখাত করবেন, সেই জন্য মাঠে ময়দানে যে সারা বাংলাদেশের আপনি চিত্রটা তুলে ধরবেন কিংবা হুমকি দেবেন, এটা এই অভ্যুত্থানের পরে এটা আমাদের স্পিরিট হওয়া উচিত না। আরেকটা কথা বলেন, জনগণ কি চাচ্ছে এখন? আপনি দ্রব্যমূল্যর যেভাবে জনগণের সীমার বাইরে চলে যাচ্ছে, আজকে দেখেন আমাদের এখানে আইন শৃঙ্খলার একটা বড় ধরনের অবনতি হচ্ছে। সরকারের 100 দিনের মধ্যে 600 জনের উপরে খুন হয়ে গেল, যেভাবে নারী এবং শিশু নির্যাতন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, আপনি সেই জায়গাগুলো কি সংসদে গঠনমূলক আলোচনায় আনতে পারছেন না। আপনি দেখেন যে পরিমাণ অস্ত্র আমাদের এখান থেকে লুট হয়ে গেল থানা মানে থেকে। আসলে ঠিক যেই জায়গাটি নিয়ে বারবার জামায়াত ইসলামী আন্দোলন বা বিপ্লবের হুমকি দিচ্ছে, জামায়াত ইসলামী সত্যিকার অর্থে কি দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়? আমি মনে করি না, কারণ এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে মোহাম্মদ সেলিমউদ্দিন, আপনার কাছে আসি, অস্থিতিশীল পরিবেশ হলে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, যেটি আসলে আমাদেরকে মিজানুর রহমান বললেন, এবং মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে জামায়াত আসলে গণতন্ত্রই বিশ্বাস করেন এবং সে কারণেই আপনারা এই ধরনের হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, আপনারা দেশকে অস্থিতিশীল করতে চাইছেন। প্রধানমন্ত্রী নিজে এই কথাটি বলেছেন, এবং প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে এটিও বলতে শোনা গেছে যে জামায়াত আসলে মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশের বিরোধিতা করে আসছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই তারা কখনোই বাংলাদেশের ভালোও চাইবে না। জামাত অস্থিতিশীলতার কথা কোথাও বলেছে? জামাত কোথাও অস্থিতিশীলতার কথা বলে নাই। বিপ্লব মানে অস্থিতিশীলতা না, বিপ্লব মানে সম্ভাবনা। আমরা বিপ্লবটাকে ভালো করে স্টাডি করতে হবে। প্রতিটা বিপ্লব একটা নতুন সম্ভাবনার দ্বারকে উন্মুক্ত করে। বিপ্লব শব্দকে নেগেটিভভাবে নেওয়ার কোনো দরকার নেই। জামাত অস্থিতিশীলতা করার মতো রাজনৈতিক দল নয়। জামাত একটা সহিষ্ণু, জামাত একটা দূরদর্শী, জামাত একটা গণতন্ত্রের যে নর্মস আছে সেই নর্মসকে মেনটেন করা একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক, সবচাইতে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। জামাত ইসলামী যথেষ্ট ভদ্রতা, উদারতা, সহিষ্ণুতা, পার্লামেন্টারি প্রসিডিউর, নর্মস সব মেনটেন করে পার্লামেন্টে বিরোধী দল হিসেবে তার যথাযথ সার্থক সাহসী ভূমিকা পালন করছে। এই সাহসী ভূমিকায় যদি কেউ মনে করেন অস্থিতিশীলতা, তাহলে তিনি অস্থিতিশীলতাকে কী বলবেন সেটা আল্লাহ ভালো জানেন। আমরা কোনো অস্থিতিশীল পরিবেশ চাই না। আমরা চাই এই সরকার 5 বছরের মেয়াদ পূরণ করুক।
কিন্তু তারা যদি ভালো কাজ করে আমরা ওয়েলকাম জানাবো, সহযোগিতা করব। কিন্তু তারা যদি অন্যায় করে, তারা যদি 100 দিনে 600 খুন করে, তারা যদি শিশু ধর্ষণ এবং নারী হত্যা এবং নারীর অপমান বন্ধ করতে না পারে, এবং তাদের নেতাকর্মীরা যদি আইন হাতে তুলে নেয়, এই যে ডাকে আপনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শান্তির বাণী শুনিয়েছেন, কিন্তু তিনি যেখানে থাকেন তার থেকে কয়েকশো গজ দূরে এই রূপনগরে ঢাকা 16 আসনে জামাতের এমপি কর্নেল আব্দুল বাতেন সাহেব, তিনি তার নিজ এলাকার মসজিদে নামাজে যেতে পারছেন না। নামাজে যাবেন শুনে কিছু কর্মী এখানে আসছে দেখার জন্য, সেই কর্মীদের উপরে বিএনপির নেতাদের নেতৃত্বে যুবদল ছাত্রদল এই রূপনগরে ঢাকা 16 আসনে গত পরশু বিরাট আক্রমণ করেছে। ওখানে আমাদের কাউন্সিলর প্রার্থীকে তারা মেরে ফেলার উদ্দেশ্যে আক্রমণ করেছিল, চপল তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করেছিল, তিনি সিরিয়াসলি উইন্ডেড হয়েছেন। তা আপনি বলছেন শান্তির বাণী শোনাচ্ছেন, তো তার পাশে আমিনুল হক সাহেব তো ওনার প্রতিমন্ত্রী, উনি মাননীয় প্রধানমন্ত্রীকে ফলো করছেন না কেন? তাহলে আপনি কথাটা যতবার বলছেন, ঠিক তার সাথে সাথে এটাও তো বলা দরকার যে প্রধানমন্ত্রীর কথা যে তার দলের লোকেরা শুনছে না, এই বিষয়টা আমাদের। সেজন্য জামাত ইসলামীকে ব্লেম গেম করার আগে সবাইকে অনুরোধ করবো যে জামাত ইসলামীর ইতিহাস পড়ে দেখুন। জামাত ইসলামী সবচাইতে একটা নীতিবান দায়িত্বশীল রাজনৈতিক দল, যারা ডেমোক্রেসিকে লালন করে ধারণ করে, ডেমোক্রেটিক নর্মসকে যারা প্র্যাকটিস করে এবং অত্যন্ত মার্জিত, রুচিশীল, দায়িত্বশীল, প্রগতিশীল, অত্যন্ত একটা দূরদর্শী রাজনৈতিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এটার বিরুদ্ধে কেউ টুনকো একটা অজুহাত দিলে মানুষ বিশ্বাস করবে? এই দিন আর নাই, এগুলো অনেক করা হয়েছে, এগুলো আর লাভ হবে না। জামাত ইসলামী এদেশের শান্তি শৃঙ্খলা, উন্নতি, প্রগতি, এই দেশের মর্যাদা রক্ষার জন্য জামাত ইসলামী কাজ করছে, সামনেও কাজ করে যাবে। কিন্তু অন্যায়ের ব্যাপারে জামাত কারোর সাথে কোনো আপোষ করবে না। জামাত আপোষহীন, অন্যায়ের বিরুদ্ধে জামাত আপোষহীন। আরেকজন অতিথির বক্তব্যটা একটু শুনি। আমি আসলে তো আমি যে দলটি করি বিএনপি, আমার দল পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার কারণে সরকার গঠন করেছে। সুতরাং আমি আমার কোনো কথার মধ্যে দিয়ে উত্তেজনা বাড়াতে চাই না। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমার দলের চেয়ারম্যানের দৃষ্টিভঙ্গিটাই আমি আফোল্ড করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে কোনো কথার কথা বলেন এবং আইওয়াসের কথা বলেন, আমি শুধুমাত্র সেলিম সাহেবকে একটা উদাহরণ দিতে চাই। আজকেই এটা বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কোনো শাসক দল, কোনো রেকর্ড নেই আজ পর্যন্ত যে কোনো সরকারি দলের এমপির ছেলে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই অভিযোগের কারণে তাকে ঢাকা থেকে নারায়ণগঞ্জের এক এমপির, আমি নামটা আনছি না কারণ তিনি তা ডিফেন্ড করতে পারবে না সেই জন্য, তো নারায়ণগঞ্জের এক এমপির ছেলের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা থেকে বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তারপরে এসপির কার্যালয়ে নেওয়া হয়েছে, সেখান থেকে জিজ্ঞাসা করতে আবার ডিবির কার্যালয়ে নেওয়া হয়েছে, ডিবির কার্যালয় থেকে আবার এসপির কার্যালয়ে নেওয়া হয়েছে। এই যে জবাবদিহিতা, বাংলাদেশে 55 বছর ইতিহাসে কোনো রুলিং পার্টির এমপির ছেলেকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে না, তাকে ইন্টারোগেশন করতে পেরেছে না। তো এবং পুলিশ কর্মকর্তারা কিন্তু আবার এটাও ঘোষণা দিয়ে বলেছে যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করছি। তাহলে এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মিনিমাম হোম মিনিস্টার, মিনিমাম যে অভিযোগ ডাক্তার মিজানুর রহমান করলেন, যেখানে মিনিমাম হোম মিনিস্টার আর এমনকি প্রধানমন্ত্রী হতে পারেন। তো সুতরাং বিএনপি কিন্তু আইনের শাসন, জবাবদিহিতার শাসনই বিশ্বাস করে। দু একটা বিচ্ছিন্ন ঘটনা যেটা জামাতও তো অনেক জায়গায়, এটা তো সত্য কথা সেলিম ভাই, আমি কথাটা বলতে চাই না। আপনাদের সংগঠনের, ছাত্র সংগঠনের বেলা, আমরা তো ছাত্র রাজনীতি করেছি, আমি তো ছাত্র সংগঠনের আমার দলের শীর্ষ পদেই ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম। আপনাদের ছাত্র সংগঠনের বিরুদ্ধে হয়তো আপনি বলবেন যে মিথ্যা কথা, বাট এটা তো এভিডেন্টলি প্রুভড যে আপনাদের ছাত্র সংগঠনের অনেক কর্মীদের বিরুদ্ধে রক কাটার অভিযোগ থাকতো, এবং এই রক কাটার লোকগুলো তো সিনিয়র হইতে হইতে এখন জামাত নেতা হয়ে গেছে অনেকে, এটা তো অস্বীকার করা যাবে না। শুধু টলারেন্স দরকার পড়বে, কোনোভাবে উত্তেজনা ছড়ানোর দরকার নেই। আপনাদের দলের কর্মীদের মধ্যেও যেমন রক কাটার লোক ছিল, মানে মার্ডার করার ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয় শুরু করে অনেক ঘটনা ঘটেছে। দেখছেন রিপুন ভাই, না শোনা কথা বলতেছেন?
আপনি একজন বিজ্ঞ মানুষ, আমি অভিজ্ঞ সেলিম ভাই, রাজনীতি, আমি বলছি এভিডেন্স পত্রিকার শোনা কথায় তো আপনার মতো রাজনীতিবিদ আলোচনা করতে না, পারেন। আমি আপনি এত দীর্ঘ রাজনীতি দেখছেন কোন জায়গায় শিবিরের ছেলেরা আমার সামনে তো শুনেছেন? না, শোনা কথা কিন্তু বলা ঠিক না। আই হ্যাভ এ শিবিরের বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের। অভিযোগ হলো জাস্ট সেলিম ভাই, শিবিরকে যেহেতু সেলিম বলতে ভাই, পারবে না যে শিবির ক্যারেক্টারলেস, শিবির না, না। খবর না, শিবির না, ওই ক্যারেক্টারলেস ভালো নিয়ে বলেন ছাত্র ঠেলেন না, কারণ এগুলো বলতে কয়েকদিন আগে পারবে না, একজনের যেহেতু ব্যাপারে এটা ধরা একটা পড়ছে। বানাইছিল যে রক্ষাটা, কিন্তু এটা প্রমাণিত হলো যে শিবির জামায়াতের শিবির নেতা রক্ষা। কর্মীদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আছে। এগুলো অভিযোগ তো অভিযোগ, না, না, কিন্তু প্রমাণ তো নাই। অলরেডি দ্যাট বয়, কোনো প্রমাণ তো নাই। ওই ছেলেকে জিসান বলে ছেলেকে এখন কিন্তু পর্যন্ত গ্রেফতার করা কোনো হয়েছে। ঘটনার গ্রেপ্তারেরও কোনো প্রমাণ আমরা তো নাই। উদাহরণ দেখছি। গ্রেপ্তার মানে প্রমাণ। না, না, গ্রেপ্তার তো যে কাউকে যে করতে না, পারে। তার বিরুদ্ধে তো রাজনৈতিক প্রতিহিংসা পড়ানো হইতে তার পারে, বিরুদ্ধে নারী ষড়যন্ত্রমূলক অভিযোগও ভাবে করেছেন। হইতে পারে। তো সুতরাং প্রমাণ হোক। সেলিম ভাই, আমি শোনেন, আমি এই বিষয়গুলো না, এই মাননীয় বিষয়গুলো প্রধানমন্ত্রীর সদিচ্ছাকে আমরা স্বাগত জানাই। সেই সদিচ্ছাটুকু আসলে মাননীয় সব রাজনৈতিক প্রধানমন্ত্রীর দল কতখানি সদিচ্ছাটা মানছে সেটা রাজধানী একটা ঢাকায় যে রেখে প্রতিফলিত গেলাম। হচ্ছে না, এটা আমরা তদন্ত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি। কারা ঢাকায় সাথে জিপিটির প্রতিনিধিত্ব রাজখান দেখছেন ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। বিপ্লবের হুমকি এবং সৌহার্দ্যের বার্তার মধ্যে যে পরিস্থিতিতে এখন আমরা দাঁড়িয়ে আছি, বিপ্লবের হুমকির সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কত, নাকি সৌহার্দ্যের বার্তায় সব রাজনৈতিক দল এক হবে? দেখেন, আমরা তো ঐক্যবদ্ধ ছিলাম, ওই জায়গায় ফিরে আসতে হবে। কারণ এখন একটা জিনিস যেটা বাড়ছে মৌলিক বিষয় নিয়ে, যেটা আমার সেলিম ভাই বলেছেন, যে এই যে বিপ্লবের যে আহ্বানের কথা বলছেন কিংবা আন্দোলনের যে হুমকি বা যাই দেয়া হোক না কেন, আমরা সেখানে দেখেছি যে জুলাই সনদ নিয়ে যে প্রশ্নটা উত্থাপিত হয়েছে, এবং সেখানে যদি আপনি দেখেন ৭১ বড় না জুলাই বড়, এইটা নিয়েই কিন্তু এখন দাঁড়িয়েছে মুখোমুখি। আপনি প্রকাশ্যে দেখবেন যে ৭১কে নিয়ে বলা হচ্ছে যে সেখানে ভারতের উপরে আমরা চাপিয়ে দিয়ে, মানে ভারত আমাদেরকে চাপিয়ে দিয়েছে, কিংবা ৭১ আমরা কিন্তু স্বাধীন হই নাই। এই কথাটাও একজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন টকশো সহ সর্বত্র, একজন আইনজীবী, জামাতের নেতা কিনা আমি জানি না, কিন্তু জামাতের মানে একজন বলে আমরা শুনেছি। যাই হোক, সে যেহেতু এখানে নাই, কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে যে ৭১ আমরা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা রাষ্ট্র নির্মাণ করেছিলাম, আর ২৪-এ ওই রাষ্ট্রেরই একটি স্বৈর শাসককে আমরা উৎখাত করেছিলাম। দুটো তো এক জিনিস না। কিন্তু যাতে এই ধরনের স্বৈর শাসক আর কখনো রাষ্ট্র ক্ষমতা আসতে না পারে, সেই জন্যই কিন্তু আমরা সংস্কার চেয়েছিলাম, এবং সংস্কার যে চেয়েছিলাম তার জন্য আমরা ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল একসাথে বসেছি। কিন্তু এই যে রাজনৈতিক দলগুলো একসাথে বসলাম, সেখানে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আমি ছিলাম, কিন্তু দেখেছি যে আমরা যেটা সবাই একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, একটা কথা মনে রাখতে হবে, এই জুলাই যে সনদ, সেটা হলো একটি রাজনৈতিক সমঝোতার দলিল। আপনাদের এখানেও আমি বলেছি, যখন এই রাজনৈতিক সমঝোতার দলিলকে আপনি সংবিধানের উপরে স্থান দিচ্ছেন, সেখানেই কিন্তু একটা বিতর্ক বা প্রশ্ন তৈরি হচ্ছে, এবং সেই জন্য এইটা জায়গার থেকে আমাদেরকে পরিষ্কার হতে হবে। মানে আপনাদের যারা জোটসঙ্গী সেই নেতাদেরকে আমরা বলতে শুনেছি যে এই যে লড়াইয়ের ডাক আপনারা দিচ্ছেন, সেই লড়াইয়ে যদি বিএনপির পতন হয় করার কিছু থাকবে না, এবং তারা এটিও বলেছেন যে বাংলাদেশে দুইটা পক্ষ আছে, একটা বাংলা আর একটা ভারত, আপনারা যদি ভারত পক্ষে গিয়ে থাকেন, বাংলা পক্ষের সঙ্গে আপনাদের কঠিন লড়াই হবে। মানে হঠাৎ করে এরকম বিভাজিত করবার কারণটা কি বাংলাদেশ? এত কঠিন সেন্টেন্স উল্লেখ না করে আমরা মূল পয়েন্টে আসি। আপনাদের যারা ঐক্যের নেতা আছেন তারাই বলেছেন, মানে গুছিয়ে গেছে বলতেছেন রাজনীতিবিদরা এরকম না, হয়তো কেউ এক কথা বলেছেন, আরেকজন আরেক কথা বলেছেন, আপনি সব গুছিয়ে এক জায়গায় এনে যে বলতেছেন, উত্তাপ বাড়ানোর দরকার নাই। উত্তাপ না বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন, আমরা এটার উপরে তাকি সৌহার্দ্যের বাণী, সম্প্রীতির বাণী এবং পারস্পরিক শ্রদ্ধা, সম্মান এবং জনগণের সাথে জনগণের সাথে দেয়া কমিটমেন্ট পালনে মাননীয় প্রধানমন্ত্রী সহ পার্লামেন্ট সহ সমস্ত এমপিরা এবং দেশের সমস্ত জনগণ আমরা যেভাবে রাজনৈতিক সমঝোতায় এসেছিলাম, সেই সমঝোতাকে ধরে জুলাই সনদের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, একটা ইনসাফের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমরা গোটা বাংলাদেশের মানুষ চাই। এটা আমরা কেন, গোটা বাংলাদেশের মানুষ চায় জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এটা বিএনপিও চায়। আপনি এখানে বিএনপি এবং জামাতের মধ্যে কোনো চিন্তার মানে ফারাক নাই। ফারাকটা হলো বাস্তবায়ন করতে ওনারা দেরি করতেছেন, বাস্তবায়নটা দ্রুত করে ফেলবেন ইনশাআল্লাহ।
আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে জি, আমরা আন্দোলন ডক্টর করেছি হাসানুল আমরা বক্তব্য সবাই নিই, আমাদের মিলে হাতে সময় এই একদমই কম, ডক্টর বাংলাদেশটাকে হাসানুল ইনশাআল্লাহ রিপন। করব। এখানে বিভাজন যারাই সময় তৈরি খুবই কম, করবে, আমরা আপনার বক্তব্য বিভাজন নিয়েছি, ডক্টর যারা হাসানুল তৈরি রিপন, করবে বলুন। তারা সবাই ব্যর্থ হবে। বিভাজনের পক্ষে দেশের জনগণ আর নাই। ধন্যবাদ সেলিম ভাই। আপনি মানে বিভাজনের রাজনীতি দেখতে চান না, এটা আচরণও প্রমাণ করতে হবে আপনাদেরকে। ইনশাআল্লাহ। আচ্ছা যাক, সবাইকে আচরণে আমি প্রমাণ করতে যেটা বলতে চাই যে বিএনপি নির্বাচন ইস্তেহারে যেটা প্রফেসর মোহাম্মদ আলী রিয়াজ, উনি সংস্কার কমিশনের ভাইস চেয়ার হিসেবে মূলত উনি এটা পরিচালনা করতেন, উনি ক্যাটেগরিক্যালি উনি বলেছেন, জানিয়েছেন, জাতিকে জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো নির্বাচিত হওয়ার পরে তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী তারা যেভাবে নির্বাচনী প্রতিশ্রুতি দেবেন, ইস্তেহারে দেবেন, সেই জিনিসগুলো তারা বাস্তবায়ন করবেন। সেই দিক থেকে বিএনপি ফ্রি অফ অব্লিগেশন। বিএনপি নির্বাচনে যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো একের পর এক বাস্তবায়ন করবেন। এবং বিএনপির যে সদিচ্ছা আছে, বিএনপি তার প্রমাণ হিসেবে আমাদের চেয়ারম্যান, আমাদের পার্টির প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী বা সংসদ নেতা, মানে এটা তো যেহেতু সংসদীয় ব্যাপার, তিনি বলেছেন সংবিধান আমরা কী ধরনের পরিবর্তন আনতে চাই, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা কীভাবে পরিবর্তনগুলো দেখতে চাই, সেটার জন্য তিনি একটা কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছেন। এবং তো নাকচ করেছে জামায়াত সেই ইসলাম। কমিটিতে, এবং এটাও বলেছেন সেই কমিটিতে বিএনপি সংখ্যানুপাত চায়নি, কিন্তু বিএনপি 2/3 মেজরিটি থাকা সত্ত্বেও বিএনপি অর্থাৎ বিএনপি সংসদীয় দলের প্রধান জনাব তারেক রহমান প্রস্তাব দিয়েছেন সে কমিটিতে বিরোধী দলের সমান সংখ্যক সদস্য থাকবে। তাহলে এই যে আপনার সমান সংখ্যক সদস্য রেখে সংবিধানের আপনার কাঙ্ক্ষিত যে পরিবর্তনগুলো দরকার, যে সংস্কারগুলো দরকার, সেই ব্যাপারে তারা সহযোগিতা করেনি, এবং তারা সেটা প্রত্যাখ্যান করেছেন। এবং আমি তাদেরকে একটা কথা বলছি, আমি কি 1 মিনিট সময় পাবো? 1 মিনিটও দিতে পারবো না, আচ্ছা, আমি আপনাকে যদি 30 বলি, সেকেন্ড দিতে পারি। আমি শুধু ওনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, সব কিছুতে না না করলে ওই যে একটা এই গল্পটা আপনার এখানে বোধহয় আরও একবার করেছিলাম, আজকে পুরোটা বলতে পারলাম না, ওই নেই খ্যাঙ্গে বলতে যে পরে ঘিয়ের যে হাড়ি ওটা কিন্তু ভেঙে যাবে। সুতরাং এই যে মানে পলিটিক্স অফ মানে আপনার নেগেটিভিটি, এটা কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। আমাদের যে অর্জনগুলো, জুলাইয়ের আন্দোলনের যে আমাদের যে অর্জনগুলো, সেই অর্জনগুলোকে আমাদের সংহত করতে হবে, শহীদের আকাঙ্ক্ষাগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে, জবাবদিহির শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে। এবং প্রধানমন্ত্রী কিন্তু প্রতিটি আচরণে, প্রতিটি অ্যাকশনে তিনি কিন্তু সেটা সদিচ্ছার প্রমাণ দিচ্ছেন। আমি একটু আগে নারায়ণগঞ্জের এমপি ছেলের কথা বললাম, আমি মনে করি যে কমপক্ষে ন্যূনতম স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া এটা করতে পারেনি, এমনকি প্রধানমন্ত্রীও জানেন। এটা বাংলাদেশ ইতিহাসে তারেক রহমান যে স্বচ্ছতা রাজনীতি করছেন, এটা যদি এটা আমরা এটা সবাইকে মেনে নিতে হবে। ডক্টর আসাদুজ্জামান রিপন, মোহাম্মদ সালিমউদ্দিন, ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গেই থাকুন।